প্রসঙ্গ বা প্রশ্ন বা আলোচনার বড় একটা ব্যাপার হচ্ছে সেই রেজাল্টটা কি আসলে মানে ফেয়ার আর কিনা, বা বাংলাদেশের জন্য অন্য একটা রেজাল্ট পসিবল ছিল কিনা, সেটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো, আড্ডা দিব বা আলোচনা করব। আমাদের সাথে অবশ্যই রনি ভাই এবং যুগ ভাইয়ের কলম্বো থেকে আছে। রনি ভাই, মানে রেজাল্টটা তো মনে হয় ভিন্ন কিছু একটা হতে পারতো যদি আসলে ইন্টেনশনটা থাকতো বাংলাদেশের, নাকি কি মনে হচ্ছে? আগে আমি তো শুনি যে জুবাইরের প্রেস বক্স থেকে দেখে কেমন লাগলো এটা? আমাকে আমাকে শ্রীলঙ্কার জার্নালিস্ট জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ হি ডুইং শান্ত যখন ব্যাটিং করতেছিল, ঠিক আছে, যখন ব্লক করছে ওই ফেজটা 36 ডট মানে বল যখন সে কোনো বাউন্ডারি মারে নাই, তখন আমার জিজ্ঞেস করতেছে ওর কি করতেছে, ও কি মানে এটা সাচ এ ব্যাড ক্যাপ্টেন্সি, এটা ছিল তাদের জেনারেল কমেন্ট। সো মানে কি বলবো, আর কোনো উত্তর নেই, কারণ আমি তো মানে আমার তো কানপুরের এক্সপিরিয়েন্স মাথায় আছে, সো আই নো কোন সাইকোলজি থেকে তারা এসব করে। সো বাট কোনো এক্সপ্লেনেশন নাই ভাই, এটা খুবই একটা সুবর্ণ সুযোগ ছিল ভাই। মানে যেভাবে আমাদের স্পেশালি নাইম বোলিং করছিল সেকেন্ড হাফ অফ ফার্স্ট ইনিংসে, এখানে আমরা ওই চান্সটা নিতেই পারতাম। ঠিক আছে, নাহিদ রানা অতটা ভালো বোলিং করে না, এই উইকেটে অত এফেক্টিভ না, বাট অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছে। বাট সবার সেলিব্রেশন, টিমের এনভায়রনমেন্ট, যাদের সাথে কথা হয়েছে, ইভেন ইন এন্ড অ্যারাউন্ড দ্য সিস্টেম, সবার সঙ্গে যারা কথা হয়েছে সবাই বলতেছে ইটস ফেয়ার রেজাল্ট, সবাই খুব স্যাটিসফাইড এতে। মানে আমি খুব সারপ্রাইজ হয়েছি। না সেটা তো বোঝাই গেছে, তাদের কথাবার্তা বোঝা যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট আর কি। কিন্তু আমাদের ভাবনা বা আমাদের ইমোশন বা এই বাস্তবতা তারা মনে হয় বুঝতে পারছে না আর কি। ইভেন আমি জানি না, প্রেস কনফারেন্স তো আর আমি দেখি নাই, এবং ওই বাংলা প্রেস কনফারেন্সটা তোরা ভালো বলতে পারবি, কিন্তু ওইখানেও তোদের প্রশ্নে তারা কি অবাক টবাক হলো কিনা আর কি। কারণ মানে আকাশ থেকে বলতে পারে এরা এরকম করছে কেন, কারণ আমরা তো খুব ভালো রেজাল্ট করছি, অনেক ভাবতে পারে। এরকম প্রশ্ন হয়েছে, প্রশ্ন করার পরেও তাদের ওই যুক্তি ছিল যদি বৃষ্টি না আসতো, নরমালি যদি খেলা আগাইতো, লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতো, তারপরও। বাট এইটা তো আর বেসিক্যালি যুক্তি হতে পারে না, কারণ আগের দিন থেকে বৃষ্টির পরে 50 ওভার, বৃষ্টি পরে 50 ওভার বাকি আছে, তো 50 ওভারে তুই 250 রান করে ফেলেছিস লাস্ট ডেতে, মানে এই ভয় কিভাবে আসে? মানে আসলে ওইটাই আমি কানপুরের এক্সপেরিয়েন্স, আমি শিওর কানপুরের এক্সপেরিয়েন্স সবার মাথায় ঘুরঘুর করতেছিল। আমি মোটামুটি শিওর ছিলাম যে সেকেন্ড ইনিংসে তাইজুল খুব ভালো বোলিং করবে। ফার্স্ট ইনিংসে তাইজুল হলো উইকেটের পেসটা বুঝতে পারে নাই, সেকেন্ড ইনিংসে খুব ভালো বল করছে। সো মানে চান্স ছিল, তুই এখন 4টা উইকেট পরে যাওয়ায় এখন কিন্তু আরো হলো আর কি, যে আসলে চান্সটা ছিল, ঠিক আছে। এবং ইভেন তোর আমার কিন্তু ওরা 5 ওভার আগে যে ড্র মেনে নিছে, এটাও আমার খারাপ লাগছে। খারাপ ইন দ্য সেন্স কি, তোর 5 ওভারে বাংলা জিতে যেত না, কিন্তু আরো 2টা উইকেট, 1টা উইকেট 2টা উইকেট, কারণ ওরা কিন্তু সার্ভাইভালের জন্য খেলতেছে, এবং যে কোনো প্রতি বলে মনে হচ্ছে উইকেট করতে পারে, তাই না? তোর 1টা 2টা উইকেট করলে আরো মেন্টাল এজটা তুই নিয়ে পয়েন্ট এসে যেতে পারবি, বোলাররা একটু কনফিডেন্স বেশি পাইতো, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আরো একদিন চিন আপ থাকতো, তাই না? 5 ওভার আগে মেনে এটাও আমি ভালো লাগে না, ওরা তৃপ্ত আর কি। সো ও যথেষ্ট হয়েছে, এখন যাই। আর সেটা আমরাও ইনিশিয়েট করছি, বাংলাদেশে ইনিশিয়েট করছে, মানে শান্তই গিয়ে করতে আছে। হ্যাঁ, রিভিউটা ঠিক পরে। এবং রনি ভাই, জুবাইর, মানে মজার একটা ব্যাপার হচ্ছে যে এই টেস্টের শুরুর দিন থেকেই ফার্স্ট ইনিংসের অ্যাপ্রোচ নিয়েও আমরা নিশ্চয়ই কথা বলবো, বা এটা নিয়ে অবশ্যই একটা বড় প্রশ্ন আছে। কিন্তু যখন ফোর্থ ডে, পরের দিন যখন বাংলাদেশ ফোর্থ ডেতে আবার মানে অন দ্য টপ, ওয়াজ অন দ্য টপ, হ্যাঁ, তখনও অন্য যারা বিট বা অন্য যারা বলে বা যারা করে, তারা আমাকে এরকম জিজ্ঞাসা করতেছিল, একটা হয় না জেনারেল একটা আলোচনা তো হয় যে আসলে কি হবে বা কি বাংলাদেশের কতক্ষণ ব্যাটিং করা উচিত বা কিরকম কিছু। তো আমি বলতেছিলাম যে সর্বোচ্চ হচ্ছে আপনি যদি একটা বোর্ড মুভ নেন, তাহলে লাঞ্চের আগে মানে ফার্স্ট সেশনে হাফ সেশন, হ্যাঁ, ঘন্টাখানেক ব্যাটিং করে আপনি ছেড়ে দিবেন, তখন শ্রীলঙ্কার জন্য একটা টেম্পটিং টার্গেট হবে। কিন্তু এরপরে আমি আরেকটা কথা বলেছিলাম যে বাট বাংলাদেশ এটা করবে না। মানে এই যে বাংলাদেশ এটা করবে না, এটা আমরা জানি, স্টিল মানে আমাদের যে ধরেন এই জিনিসটা মানতে অবশ্যই কষ্ট বলেন বা যেটাই বলেন হয়, মানে এই জিনিসটা আসলে বাংলাদেশ টিম কেন ফিল করে না, হয় মানে আমি ভাবছিলাম যে তুই যেটা বললি 1 ঘন্টা, আমি ওই 1 ঘন্টা যে বাংলাদেশ ছাড়বে না আমি শিওর ছিলাম, কিন্তু আমি ভাবছি যে লাঞ্চের মানে টুকরানো 2 ওভার খেলা লাঞ্চ দিতে, তোর বৃষ্টি না আসতো, আমি ভাবছি যে লাঞ্চের আগে অ্যাটলিস্ট 4-5 ওভার যদি 3 ওভার যদি ওদেরকে বোলিং করানো যায়, ব্যাটিং করানো যায়, তাহলে ঠিক আছে। মনে কর যে 20 ওভার মতো খেললো, 20-22 ওভার খেলে 100 রান করলো, আর ফার্স্ট আধা ঘন্টা 4-5 ওভার দেখে খেললে, উইকেট যখন পড়লো না খেললে, তারপর ধর মনে কর যে 100 রানের মতো করলে লিগটা তোর চলে গেল 300-এর কাছাকাছি। সো লাঞ্চের আগে তোর
4-5 ওভার যদি ব্যাটিং করানো যেত, একটা উইকেট যদি নেওয়া যেত, তাহলে কিন্তু খুব ভালো একটা চান্স। আমার ভাবনা ছিল এটা, কিন্তু না, তারা যেরকম তৃপ্ত, সো আমি আসলে, আমরা হয়তো অন্য দুনিয়ায় থাকি, অন্য জগতে থাকি, মানে ওই গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপও যেটা হলো, তারা তো খুব অবাক, হ্যাঁ, এবং এবারও তারা খুব অবাক। এখন তুই দেখ, তুই যদি জিততে চাস এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে, যদি জিততে চাস, শ্রীলঙ্কার সাথে জিততে হবে। মানে এটা প্রথম ম্যাচ, ঠিক আছে, কিন্তু আমাদের তো শ্রীলঙ্কার সঙ্গে জিততে হবে। দেশের বাইরে তোর খেলা হলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায়, তুই তো মানে সেখানে তো মানে আমরা ওই আশা করতে পারি না। এখানে যখন তুই একটা হলো যে টেস্ট শুরুর আগে যদি বলতো যে ড্র, ওকে ফাইন, আমরা মেনে নিলাম, ভালো রেজাল্ট, বাংলাদেশ দল যে স্টেজে ছিল, ড্রটা রেজাল্ট খুব ভালো রেজাল্ট হতো। কিন্তু যখন তুমি একদম বাগে পেয়ে গেছো, মানে একটা কিছু চান্স তুমি দিতে পারো, তখন জয়ের চেয়ে বড় কথা কি তোর সাইফুল্লাহ, এটা হলো যে মেন্টালিটি শো করা। আমি বলতেছি যে বাংলাদেশ জিতে যেত, কিন্তু আমার ওই তার ওই ক্ষুদাটা তো দেখাতে হবে। এবং আমার এই জন্যই আপত্তি শান্ত বা এই জেনারেশনের ক্রিকেটারদের উপর, যে তোরা তো ভাই এই দেশের ক্রিকেটটা নেক্সট লেভেলে নিতে হবে, তাই না? সো এই সুযোগগুলো যদি গ্র্যাব করতে না পারি, আমি যদি মেন্টালিটির ওই বার্তাটা না দিতে পারি, তো এটা খুব মানে শকিং। আরো হতে পারতো ওর জন্য যে ও ক্যাপ্টেন যেহেতু, হ্যাঁ, এমন সময় অনেক সময় আছে, ধর মুশফিক এখানে সেঞ্চুরির কাছাকাছি আছে, ঠিক আছে, তখন বাংলাদেশের কালচারে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া খুব টাফ তাদের, মানে বলতেছি যদিও উচিত, কিন্তু বাংলাদেশের কালচারে টাফ। কিন্তু শান্তর এখানে খুব ভালো সুযোগ ছিল একটা মানে এক্সাম্পল সেট করার, এবং ওই যে রেসপেক্টটা আদায় করা। আমি জয়ের কথা বলতেছি, রেসপেক্ট আদায়, টিম রেসপেক্ট আদায় করা, এবং এজ ক্যাপ্টেন এটা শান্ত করতে পারতো যদি একটু চালায় খেলতো, সেঞ্চুরি কাছাকাছি করে দিল, বা ওই বৃষ্টির পরে আর না নামতো, তাহলে কিন্তু এক্সাম্পলটা সেট করা হতো, রেসপেক্টটা পাইতো। সেই রেসপেক্ট ফ্রম তোমার টিমমেটস, রেসপেক্ট ফ্রম অপোনেন্ট, ওয়ার্ল্ড ক্রিকেট সবার কাছে পায়। পুরো একটা ক্রিকেট সিস্টেমে একটা মেসেজ যাইতো, খুব ভালো একটা মেসেজ দিতে পারতো, এটা ভালো একটা সুযোগ ছিল সব জায়গায়। যেটা আমার কাছে এই কম্পারিজনটা এখন ঠিক না, যেহেতু শান্তর ক্যাপ্টেন্সি এখন মিরাজের কাছে ওয়ানডেতে। মিরাজ যখন ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেন্সি করেছিল, তখন এরকম একটা বোল্ড মুভ নিছিল, সেটা হয়তো রেজাল্ট অন্য দিয়ে গেছে, বাট ইট ওয়াজ এ ভেরি গাটসি মুভ। এইরকম একটা সিচুয়েশনে আমরা ছিলাম, ওই মেসেজটা আরেকটু ফরওয়ার্ড করা, আরেকটু এস্টাবলিশ করা, যে হ্যাঁ এই টিমটা এরকম করবে, এই টিমটা সামনে এভাবে খেলবে, এই টিমটার অ্যাপ্রোচটা এরকম। হ্যাঁ, তখন আমি ভাবতেছিলাম যে এই টিম তো কয়েকদিন আগে অন রেকর্ড বলে আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিড রেঞ্জে থাকতে চায়, সো দে ডোন্ট নিড টু উইন মাচ। সো এইসব জায়গায় তো বেসিক্যালি বোল্ড মুভ দেওয়ার জন্য এটা বেসিক্যালি খেলে দেখাইতে হয়। আপনি খেয়াল করবেন কিনা, ইট ওয়াজ ফ্যাসিনেটিং যখন তার সেঞ্চুরি হওয়ার পরে সে মিড অফ বাইরে, তারপরেও সে বাউন্ডারি টেক অন করে 6 মারছে। ইট ওয়াজ লাইক এ রকেট, বুঝছেন? ওখান থেকে মারছে, গল স্টেডিয়ামে সাইড স্ক্রিনে এসে লাগছে, মানে প্রেস বক্স থেকে শোনা গেছে এত, মানে তার ব্যাটিং এর অথরিটি এমন ছিল এই টেস্টে, ফ্রম ফার্স্ট ইনিংস টু মানে সেকেন্ড ইনিংস। মানে শ্রীলঙ্কান বোলারদেরকে আমার বলা, মানে প্রভাত জয়সূরিয়া মানে হোমে বেসিক্যালি কি রেকর্ড আমরা সবাই জানি, লিটারালি চান্স পাইতেছিল না, সুইপ, রিভার্স সুইপ, এভরিথিং, কিন্তু তার ইনিংসটাকে আরো প্রশ্নবিদ্ধ করে ফেলছে ওই ছক্কাগুলো, আরো প্রশ্নবিদ্ধ, যে মানে পারতো এতক্ষণ, হ্যাঁ এরকম পারতো। আমি পার্সোনাল ম্যাচটা কোনো করি, সো মানে বেসিক্যালি ডিকটেটিং, মানে এভাবে আমি আজকে লিখছি, মানে কেউ আমাদের মানে একেবারে ডিরেক্টলি আমাদের ডেইলি সানে, তো হেডিংটা খুব ভালো হয়েছে যে সেঞ্চুরি দ্যাট হার্ট, এই ধরনের কোনো একটা হেডিং হয় না, 100 দ্যাট হার্ট। আমরা চিন্তা করি তুমি অ্যাজ এ ব্যাটসম্যান এরকম একটা বাবলে থাকার পরেও ইফ ইউ মানে এইটার অ্যাডভান্টেজ যদি না নেওয়া যায়, তাহলে আমরা কি শিখলাম? আমরা বেসিক্যালি কানপুর থেকে কি শিখলাম আর কি, ওই টেস্ট থেকে অনেক কিছু শেখার ছিল আমাদের। হ্যাঁ, এবং জুবাই মানে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রেস কনফারেন্সে তারা যে মানে শান্ত যে যুক্তিটা দিল, যে যদি তারা লাঞ্চ পর্যন্ত খেলতে পারতো, তো এখানে একটা মানে সহজ সরল একটা জিজ্ঞাসা হচ্ছে যে লাঞ্চ পর্যন্ত ঠিক আছে আপনারা খেলতে পারেননি, কিন্তু সেই ওভারগুলো তো শ্রীলঙ্কাও খেলেনি, তাই না? আপনাদের যদি ওই প্ল্যানই থাকে যে আপনারা জয়ের জন্য ইনিংসটা ডিক্লেয়ার করবেন, আপনারা ওরকম একটা টার্গেট সেট করে, তাহলে ওয়াই ব্রিঙ্গিং আপ দ্য লাঞ্চ? মানে লাঞ্চ পর্যন্ত ওরা তো ম্যাচ থেকে হারাই গেছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বৃষ্টির পর একদিক থেকে সেটা ভালো ছিল বাংলাদেশের জন্য, কারণ শ্রীলঙ্কা তখন 50 ওভার, শ্রীলঙ্কা তখন একদমই সেরে ঢুকে থাকতো, সিরিয়াসলি তাদের হলো সার্ভাইভাল ইয়া, তো তখন তুই চেপে ধরে রাখতে পারতি ক্লোজিং ফিল্ডার সবাইকে মিলে, তো একটা মেন্টাল ইয়াতে কিন্তু তারা পড়ে যেত। মানে এই যে এই অপরচুনিটি সিজ করার যে ব্যাপারটা, মানে হ্যাঁ, এই জিনিসটা আসলে ঠিক বাংলাদেশ কেন করে না সেই প্রশ্ন তো অবশ্যই থাকে। এবং এখানে আসলে আরেকটা ব্যাপার যেটা চলে আসে, সেটা হচ্ছে যে উইনিং মেন্টালিটি বলে যে ব্যাপারটা আছে। হ্যাঁ, আসলে উইনিং মেন্টালিটি কি? মানে যদি ধরেন আপনি রনি ভাই আপনাকে জিজ্ঞাসা করি যে উইনিং মেন্টালিটি কি, আমি উইনিং মেন্টালিটি বলতে কোনটা
উইনিং মেন্টালিটি উদাহরণ দিয়ে বলি, তোর গত অ্যাশেজে ফার্স্ট ডেতে বেন স্টোক 78 ওভারে ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছে, এটা হলো উইনিং মেন্টালিটি। হ্যাঁ, তারপরে আরেক টেস্টে যে প্রথম দিনেই করে দিল, আরেকটা কোন টেস্টে প্রথমে 90 ওভার সরি 9 উইকেট পর্যন্ত করে দিল আরেকটা টেস্টে বেন স্টোকস। সো তারা কি তারপরে তারপর শুধু আমি ঠিক আছে অনেকে বলতে পারে যে ওরা বাস বল খেলে, এই যে তুই তাই না, কিন্তু তোর আমি সাউথ আফ্রিকাও এই কাজ করেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে করেছে যখন ফাফ ডু প্লেসি ক্যাপ্টেন ছিল, 9 উইকেট পড়ে গেছে ডিক্লেয়ার। সো তারা কি কারণ মানে দে ওয়ান্ট টু মানে মুভ দ্য গেম, মানে তারা খেলাটার সামনে এগিয়ে দিতে চায়, তাই না? এইটা হলো মেন্টালিটি, উইনিং মেন্টালিটি। আমি বলছি যে বাংলাদেশে জিততে হতো, কিন্তু এই মেন্টালিটি শো করার সুযোগ তো বাংলাদেশে সবসময় আসে না, তাই না? সো এই সুযোগটা বাংলাদেশ এখানে বা শান্ত এখানে হারিয়েছে। আমি জানি না জুবাইর বলতো কোচরা কি করছিল তখন, মানে ঘুমাচ্ছিল নাকি? মানে না ওয়াইড দেও শান্তর যখন সেঞ্চুরি হয়েছে, শান্তর যখন সেঞ্চুরি হয়েছে, সো মানে আমাদের ফটোগ্রাফার তো ঠিক এখানে গোল আপনি জানেন যে ভাই খুবই ক্লোজ একটা ঘটনা, তুই যদি ভুল করে ড্রেসিং রুমে ঢুকে যান তারপরে বলতে সরি 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 ড্রেসিং রুমে চলে আসছে, এরকম একটা অবস্থা। একমাত্র ওই আমি জানি না মানে গোলে খেলা কভার করে নেওয়ার একটা আক্ষেপও আছে যে গোলে আমি গেলাম 2-3 বার, কিন্তু টেস্ট ম্যাচ কভার করতে পারি না গোলে, এইবারও পারলাম না। এনিওয়ে এতটাই ক্লোজ একটা এনভায়রনমেন্ট এখানে, বুঝছেন? সো পেস ড্রেসিং রুমের ভিতরে যে মানে যদি কেউ বড় সড়ো আওয়াজ করে, কেউ কিছু বলে, এটা ফটোগ্রাফারদের এটলিস্ট কানে যায়, ফটোগ্রাফারদের ইয়াটা একদম লাগাওয়া। তো মানে যখন শান্ত জাম্প দিল তখন মুশফিকুর রহিম ওয়াজ স্ক্রিমিং কাম অন বাডি, আরেকবার জাম্প দে। হ্যাঁ, এটা ওখান থেকে আমি শুনছি। আর ওইটা যখন আমরা ফুটেজ দেখলাম তখন মুশফিকুর লিপসিং এ ঠোঁটের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়, সে এটাই বলছে অ্যাকচুয়ালি। মানে খুবই সারপ্রাইজিং যে তারা ওই মুহূর্তে ওই জিনিসটা সেলিব্রেট করছে, তাও আবার এইভাবে। এইগুলা বেসিক্যালি মানে কি বলবো, আর খুবই এনভায়রনমেন্টটা খুবই গ্রিম ছিল। মানে এজ এ জার্নালিস্ট, ট্রাভেলিং জার্নালিস্ট, আপনি তো ভাই এরকম সিচুয়েশন অনেক দেখছেন যে বাংলাদেশ বাইরে ভালো খেলতেছে না, বাইরের এনভায়রনমেন্ট খুব মানে জার্নালিস্টরা খুব অড কোশ্চেন করতেছে, যেগুলোর আনসার আপনারা দিতে হইতেছে খুবই পোলাইটলি। এই জায়গায় আপনি ভালো খেললেন, ডমিনেট করলেন অলমোস্ট 3.5 days, বাট শেষ পর্যন্ত এরকম একটা জিনিস মানে সবাই কিন্তু এটাই মনে রাখবে গল টেস্টে। হ্যাঁ, মুশফিকুর রহিম অনেক রান করেছেন, মানে এসএসসি গ্রাউন্ডে সিঙ্গেল স্পোর্টস ক্লাবে তো রেজাল্ট বের করা হয়তো টাফ হবে। মানে আমি জানি না এবার উইকেট কেমন, কিন্তু নরমালি তো মানে ওয়ার্ল্ডের সবচেয়ে প্লেয়ার উইকেট গুলোর মধ্যে একটা ছিল, এবং সাঙ্গা মাহেলা সেখানে ডেজার্টসে রান করে গেছে। তো রেজাল্ট বের করার চান্স ইয়াতেই ছিল আর কি, গলে ভালো একটা চান্স ছিল, গলেই ছিল। আর যেটা বললেন যে এখন আর কি না ভাই, আমার কাছে মনে হয় যে ফ্ল্যাট উইকেট এইসব এই 2025 এইসব বলার মেন স্টোকস ইংল্যান্ড এবং অনেকেই দেখা দিচ্ছে যে আপনি এখন ইন্ডিয়াও দেখা দিচ্ছে যে কিভাবে আপনি ফ্ল্যাট উইকেটও রেজাল্ট এনফোর্স করতে পারেন, নানা উপায় আছে। ঠিক আছে, এখন হোয়াইট বল আপনি শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপটা দেখেন আর কোচটা দেখেন, মানে তাদের অ্যাটিটিউডটা দেখেন। তা আপনি কি মনে করেন আমরা যদি ওই সাইডে থাকতাম শ্রীলঙ্কা এই অ্যাডভান্টেজ নিত না? আমরা যদি 4th ইনিংসে ব্যাটিং করতাম ডেফিনেটলি শ্রীলঙ্কার অ্যাডভান্টেজ, অবশ্যই। এবং ওই জায়গায় আমরা ডিফেন্ড করতে চাইতাম, আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটাই হইতো আর কি। আমাদের ওই ডিফেন্সিভ স্কুলও তো সেটাও তো অত ইয়া না। যে প্রশ্ন নিয়ে তোর কথা হলো সাইফুল্লাহ, ওই ব্যাপারটা ওইটাই যে ইউ হ্যাভ টু টেক দ্য গেম ফরওয়ার্ড, এইটা হলো মেন্টালিটি হওয়া উচিত। হ্যাঁ, এটা তুই উইনিং মেন্টালিটি বল, যে মেন্টালিটি বল, এই মেন্টালিটি থাকা উচিত। কিন্তু আমরা এখনো সেই মেন্টালিটির সঙ্গে অভ্যস্ত হতে পারছি না, এবং হলো যে ওই মেন্টাল ব্লক। আমি যে কারণে শান্তর কথাটা বললাম, আমি কিন্তু শান্তকে খুব ভালো ক্যাপ্টেন মনে করি। শান্ত ক্যাপ্টেন হওয়ার আগে থেকে আমি বিভিন্ন টকশনে বলছি আমার মনে হয় যে সে ভালো একটা ক্যাপ্টেন হবে, এবং ডেফিনেটলি হবে ক্যাপ্টেন। তো সব ঠিক আছে, কিন্তু এইসব স্টেটমেন্ট যদি দিতে না পারে তখন হতাশ লাগে যে ওই জেনারেশন, এদের জেনারেশন, তারা তো ভাই ওই আগের যে মেন্টাল ব্লক ছিল সেখান থেকে সেই মেন্টাল ব্লকটা ভাঙবে, বাধার দেয়ালটা ভাঙবে, তাই না? তারা না পারলে তাহলে কি আমরা আরেকটা প্রজন্মের জন্য ওয়েট করে থাকবো? আবার কবে আসবে মানে আমি জানি না। হ্যাঁ, মানে এখানে তো আরেকটা ব্যাপার যে জুবাই যেটা বলতেছে যে শান্তর সেলিব্রেশন 100 বা সবকিছু, দিন শেষে বাংলাদেশ ম্যাচ ড্র করছে, বাট ইট অলমোস্ট ফিলস লাইক যে মাহমুদুল্লাহ রিয়াদের সাউথ আফ্রিকার সঙ্গে সেই ওয়ার্ল্ড কাপে হারা ম্যাচে সেঞ্চুরির যে সেলিব্রেশনটা, ইট অলমোস্ট ফিলস লাইক দ্যাট। মানে এই ব্যাপারটা আসলে তাদের হ্যাঁ 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 সাউথ আফ্রিকার সঙ্গে যেটা মানে হারা ওইটা তো ওই সময় আমি দেখেছিলাম যে রিয়াদ সেলিব্রেট করলো, ওকে ধরলাম রিয়াদ একটা পার্সোনাল ইস্যু ছিল, ও ইনস্ট্যান্ট সেলিব্রেট করলো। গোটা টিম যেভাবে সেলিব্রেট করেছে এত মানে এটা উচিত ছিল দেখতে। এবং মানে সেটাই মানে এই জিনিসটা যে উইনিং মেন্টালিটি বা যেটা ধরে আলোচনা হইলো, হ্যাঁ আমি জানি বেন স্টোকসের ওইটাই আসবে আপনার উদাহরণে, এবং
দিন শেষে হ্যাঁ কেউ কেউ পিওরিস্ট বা যেটাই বলুক তাকে এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের রিয়ালিটিতে হ্যাঁ না টেস্ট চ্যাম্পিয়নশিপের রিয়ালিটিতে আমি ফরগেট অ্যাবাউট বেন স্টোকস এন্ড এভরিথিং, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই রিয়ালিটিতে আমি কিভাবে এটা করি, মানে আমার কথা হচ্ছে এটা আমরা অলরেডি 3টা সিজন 3টা সাইকেলে আছি। টেস্ট ক্রিকেটটা চেঞ্জ করে দিয়েছে নানাভাবে সাইকোলজিক্যালি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট, ঠিক আছে, অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে, প্লেয়ারদের মেন্টালিটি থেকে শুরু করে ইভেন সিলেকশন, কারণ এখন সিলেক্টররাও চিন্তা করে যে আমার এখানে জিততে আমার পয়েন্ট দরকার। আমি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিনারিওতে বসে যদি আমি এভাবে চিন্তা করি, আর আপনি আমি কোনো লজিক খুঁজে পাই না, আমি তাদের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি আমরা একই ফরম্যাটে মাউন্ট মঙ্গনউইতে খেলছি, দেন যখন একটা স্পেল আসছে এবারে দেন আমরা জিতছি, এরকম মানে বেসিক্যালি আমরা এভাবেই খেলি, এভাবেই আমাদের এওয়েস জয়গুলো আসছে রিসেন্ট গুলা। মানে আমি যদি একেবারে তাদের পক্ষে থেকে চিন্তা করার চেষ্টা করি যে রাওয়ালপিন্ডি সেম টেমপ্লেট কিন্তু সেমই, আমি খেলবো ফ্ল্যাট উইকেট, আমি খেলে যাব, যখন ব্রেকিং পয়েন্ট আসবে ইফ উই আর অন দ্য রাইট সাইড উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট, আদারওয়াইজ উই আর নট গোনা পুশ এনিথিং। দিস ইজ দ্য সাইকোলজি অ্যান্ড প্যাটার্ন উই আর সিইং, মানে এছাড়া তো আর কোনো লজিক আমি দেখি না। আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা রিয়ালিটিতে আপনি কিভাবে এটা করতে, মানে এই জিনিসটা খুবই অড ছিল আর কি। মানে আমি মানে আর ওই যেটা বললেন যে রনি ভাই যেটা বললো যে মানে ওই পিকচার গুলা কখনোই ভুলবো না, যেটা আর কি আমরা মুম্বাইতে দেখলাম এখন আবার কলে। রনি ভাই মানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যাই হোক সাইফুল্লাহ, তোমার কাছে কি মনে হয়েছে যে মানে কি জানি এই নাইমের কামব্যাকটা কেমন, তোমার কাছে কেমন মনে হয়েছে? না নাইমের এটা ওই সেদিনই আমি আসলে লিখছিলাম, ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট মানে কামব্যাক বলো আর যেটাই বলো, যে নাইম জানে সবসময় জানে যে হি ইজ নট দ্য ফার্স্ট চয়েস স্পিনার, রাইট? মানে এবং মিরাজ যদি থাকতো তাহলে তো নাইমের আসলে এই টেস্টে খেলার কথা না। আচ্ছা ওই কথা বলে বেশি গরম হয়ে যাচ্ছিল, কারণ ওই যে গরম কথা আমার ফোন গরম হয়ে মানে ভয়ঙ্কর অবস্থা, ফোন গরম হয়ে সব একদম অফ হয়ে গেছে, পরে ল্যাপটপ থেকে ঢুকলাম, যদিও রেজুলেশন খুব একটা ভালো না। হ্যাঁ না মানে ওই নাইমের ব্যাপারটা আছে জুবাই, নাইমের কথাটা বলতেছি, আচ্ছা এটা আরেকটু পরে বলি। মানে তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে শ্রীলঙ্কার এই টিম এবং এই টিমে লাহিরু কুমারা যখন ওয়াজ রুলড আউট তখন তাদের বোলিং লাইন আপ রিলেটিভলি কম্পারেটিভলি উইকার, রাইট? উইকেট ফ্ল্যাট, উইকেট গলে যে স্পিন সেটাও না, এবং সেটাতেও শান্ত শুরুর থেকে বলতেছিল যে অ্যাটলিস্ট প্রথম 2-3 দিন এখানে রান হবে। মানে স্পিন যেটা গল আমরা জানি, এটা তো আনলাইক গল পিচ, হ্যাঁ যেটা আমরা জানি সেখানেও রান হবে, মানে সবকিছু বাংলাদেশের জানে। এবং বাংলাদেশ প্রথম ইনিংসে ঠিক আছে বাংলাদেশ ওয়াজ রিলেটিভলি স্লোয়ার, তাই না, ব্যাটিং এর দিক থেকে, বাট স্টিল যখন এরকম একটা হেভি স্কোর, মানে প্রথম ইনিংসের পর থেকেই তো আসলে তাদের মেন্টালিটিটা বদলে যাওয়ার কথা, রাইট? এরপরে মানে ধাপে ধাপে এই জিনিসটা কখনোই সেই ব্যাপারটা তারা শো করতে পারলো না। না আমার কাছে শুধু প্রথম ইনিংস না, আমি ততক্ষণ পর্যন্ত বিষয়টা মানে মেনে নিতে রাজি ছিলাম যতক্ষণ না পর্যন্ত নাইম ওই লেট কলাপসটা ইনিশিয়েট না করতো আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ওকে ফাইন, ইটস গোনা বি এ ফ্ল্যাট ডেক, স্পিনারদের তেমন কিছু নাই, হাসান যদি পেসারও একটু রিভার্স হয় যেটা আসিতা প্রথম ইনিংসে পেয়েছিল তাইলে যদি কিছু হয়, আদারওয়াইজ এখানে তেমন কিছু হবে না। এই রিয়েলিটিটা মানি, এই রিয়েলিটি পর্যন্ত যখন আপনার গেম একটা ব্রেকিং পয়েন্টে আসছে and it went in favor of you should মানে আপনি ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল তখন। হ্যাঁ জুবাই আমি এটাই বলতেছি, মানে শুরুর থেকে ওই ব্যাপারগুলো যখন আপনি ওই ব্যাপারগুলো ওই মোমেন্টামগুলো নেনো নাই, হ্যাঁ, বা অথবা আপনি ভেবেছেন যে তখন পর্যন্ত আসলে ওই ব্যাপারটা ওরকম না, হ্যাঁ, বাট স্টিল যখন এটা একদম কোয়াইট এভিডেন্ট, মানে দিনের আলোর মতো স্পষ্ট যে এখানে তোমার একটা মোমেন্টাম আছে, অপরচুনিটি আছে, যেটা এগুলো আছে, এরপরেও যখন দিবে না তখন তো আসলে কারণ কি সাইফুল্লাহ, এগুলো হলো যে আমাদের যে টিমের আগের যে ম্যাচের আগে যে পরিকল্পনাগুলো ছিল, হয়তো ড্র করা ছিল, মানে ব্যাক অফ দ্য মাইন্ড ড্র করবে, সেগুলো সেই খোলসের মধ্যেই ছিল। তোর টেস্ট ক্রিকেট মানে তোর ক্রিকেট কি, তোকে রিঅ্যাক্ট করতে হবে, এখানে প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে রিঅ্যাক্ট করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে, তাই না? এখানে আমি শুধু শান্ত বা ওদের কথা বলছি, কিন্তু আমি কিন্তু মানে সবাইকে দায় দেবো, কোচ, ড্রেসিং রুম এনভায়রনমেন্ট, তোর কালচার, সবাইকে দায় দেবো। তোর ফোর্থ ডে শেষে কি আলোচনা হয়েছে আমি জানি না, ঠিক আছে, তুই ফার্স্ট ইনিংসের কথা বললি, সেকেন্ড ইনিংস বোলিং তোলি সবকিছু, কিন্তু ফোর্থ ডে পর্যন্ত আমার কাছে মোটামুটি সব ঠিক ছিল, আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে ফাইন। কিন্তু তোর ফিফথ ডেতে যখন তোর চান্স আসছে এবং তখন তোকে রিঅ্যাক্টিভ হতে হবে, এটা তোর কিন্তু তখন এইটাকে গ্র্যাব করতে হবে। তো এইটা কোচিং স্টাফ, টিমের সিনিয়র প্লেয়ার, শান্ত যারা আছে, লিটন, শান্ত, মুশফিক, এটা কিন্তু তাদের সবার একটা কি হওয়া উচিত। স্পেশালি যখন বৃষ্টি হলো, বৃষ্টিতে তুমি রিগ্রুপ করার একটা সুযোগ পেয়েছো, তাই না? ঠিক আছে, তখন তুমি তোমার এমন সেটা কি 3 ঘন্টার মতো বৃষ্টি ছিল,
সো হ্যাঁ লম্বা সময়, সো তুমি তখন তোমার প্ল্যানিং, মেন্টালিটি, এভরিথিং, লক্ষ্য টক্ষ্য সবকিছু মিলিয়ে তুমি রিগ্রুপ করো আবার, হ্যাঁ নতুন করে একদম ঝাঁপায় পড়ো 50 ওভারে, হ্যাঁ যে পাইছি এটাকে, সো চার্জ আপ হয়ে নামার কথা, কিন্তু লেটস গিভ देम হেল ফর 60 ওভার্স। হ্যাঁ এই আমি মানে কালকে না পরশু আমি নিক নাইটি বলুন না নাসির হোসেন বলছিল যে কোহলির প্রসঙ্গে, নাসির হোসেন কোহলির প্রসঙ্গে যে কোহলিকে আমরা দূর থেকে দেখছি যে ও যেভাবে কথা বলছে টিম হাডলে কথা বলে মনে হচ্ছে যে ও কথা বলে ম্যাচ জিতে দেবে, মানে প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে করছে এবং আলটিমেটলি ম্যাচটা তারা জিতেছে। কিন্তু আমি বলছি যে মানে যে খেয়ে ফেলে, একদম ধরে ফেলতে খেয়ে ফেলে এরকম, সম্ভবত লর্ডসের ওই জয়টার আগে বা কোনো একটা টেস্টে আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম, যেটা বললাম যে বডি ল্যাঙ্গুয়েজ তো সেরকম থাকতে হবে আমাদের। তো আমরা কোহলি পাবো না আমরা জানি, কিন্তু এই মেন্টালিটি তো পাবো, এই মেন্টালিটি আজকে কেউ দেখালে ভবিষ্যতে একটা কোহলি পাবো। প্রেস বক্সে শুনুন একটা মজার গল্প। প্রেস বক্সে আমি এবার তো আমি একেবারে এক্সক্লুসিভ সিট, এক পাশে আমার সাইদুজ্জামান আর এক পাশে তারেক মামুন, মাঝখানে আমি স্যান্ডউইচ, মানে এর চেয়ে বেটার আর কিছু হইতে পারে না বাংলাদেশ জার্নালিজমে, এর চেয়ে বেটার আর কিছু হইতে পারে না। এখন মুশফিকুর রহিম ওয়াজ ব্যাটিং, ঠিক আছে, দিনের শুরু ফিফথে ফার্স্ট ওভারে একটা 4 মুশফিক ভাই, সাইদ ভাই খুব হ্যাপি যে হ্যাঁ কিছু একটা হবে, মানে আমরা পুশ করবো আর কি। শান্ত পরের ওভারে ফার্স্ট বল স্ট্রেট ড্রাইভ, তার ট্রেড মাইর, তারপরে আরো একটা 4 শান্ত, এরপরে মুশফিক ভাই আরো একটা 4, দেন মুশফিক ভাই ওয়েন্ট স্লিপিং, ঠিক আছে, 1-2 সাইদ ভাই ওয়াজ মানে লিটারালি আর নিতে পারতেছিল না উনি একটা পর্যায়ে যায়। হ্যাঁ যখন গলের একটা মজার কাহিনী আছে, যে বৃষ্টি টিষ্টি আশপাশ থেকে দেখা শুরু করলে গার্লসফ্রেন্ড রেডি হয়ে যায়, মানে তাদের মানে আমি এটা নিয়ে লিখছি তো 4-5 দিয়ে গলের সব গ্রাউন্ডসম্যান, 120 জন গ্রাউন্ডসম্যান ইমাজিন করেন, সবাই দাঁড়ায় আছে ইয়ে নিয়ে, মানে এখন যে কোনো সময় বৃষ্টি আসবে তারা ফুল মাঠ কভার করে, এইজন্য ওদের গ্রাউন্ডসম্যান বেশি তো নাকি, এক্স্যাক্টলি, কারণ তাদের ড্রেনেজ সিস্টেম নাই, তাদের পুরোটা কভার করতেই হবে, ভালো কথা। তারপরে এখন যখন সে যে কারণেই হোক মুশফিকুর রহিম ওয়েন্ট ফর এ হেভি, মানে একটা রিস্কি সিঙ্গেল নিতে গেল, উনি তখন 49 যে কারণে হোক, কারণটা আমরা কিন্তু জানি, কারণটা কিন্তু আমরা জানি, হ্যাঁ 59 নিতে যায় রান আউট হলো, এরপর আসলো, মানে কি বলবো, প্রেস সাইডে দাঁড়ায় লিটারালি উনি বলতেছিল যে মনে একটু জানলাটা খোলা যায় কিনা একটু দেখেন তো। তারপরে সাইদ ভাই কি বলতে পারে এটা আমরা ধারণা করতে পারি, সাইদ ভাইয়ের সঙ্গে সবসময় এন্টারটেইনিং, হ্যাঁ 20 বছর খেলা, 20 বছর অল দিস যেটা হওয়া উচিত না সেটাই আর কি হচ্ছে এখানে। যাই হোক, এই জিনিসটা আমরা বলা ভাই, আমরা যতই অ্যানালাইজ করি তাদের খেলায় তো পুরো জিনিসটা স্পষ্ট ছিল যে তাদের ইন্টেনশন কি ছিল ফ্রম দ্য স্টার্ট, মানে মুশফিকুর রহিম থেকে শান্ত, সেটা বেসিক্যালি তারা মাইলস্টোনের জন্য খেলছে, গ্লোরির জন্য খেলছে। এই জিনিসটা বলতে খারাপ লাগে, বাট দিন শেষে এটাই রিয়ালিটি আমার কাছে মনে হয়। এবং আজ থেকে তোর অনেক বছর পরে হয়তো ঠিক আছে রেকর্ড, জোড়া সেঞ্চুরি, এগুলা খুব গ্লোরিফাই করা হবে, কিন্তু এখন মনে কর যে আলটিমেটলি আমরা যারা সাক্ষী তাদের তো মনে থাকবে যে কি ব্যাপারটা, তাই না? ক্রিকেট খেলাটা ফ্যাসিনেটিং এই কারণেই যে আসলে স্ট্যাট কিংবা নাম্বার যে আসলে কত বোকা বানাতে পারে নানা সময় আসলে। এবং হ্যাঁ মানে এখানে আমার একটা কথা হচ্ছে যে মেন্টালিটি বা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, এরপরে এই যে দুদিন পর পর বলা হয় বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট, মানে এর মতো এমটি ওয়ার্ডস আসলে আর কি হতে পারে? আমার পয়েন্ট হচ্ছে এটা, মানে হ্যাঁ এই ব্র্যান্ডের একটা নাম দেওয়া উচিত, এটার একটা নামকরণ করা উচিত। হ্যাঁ দিস ইজ বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট, যে যখন আমরা অপরচুনিটি পেয়েও নিব না, আমাদের ইচ্ছা আমরা নিব না। উর্দু জোকটা বলতে পারতেছি না, সরি। হ্যাঁ সেটাই, মানে দিন শেষে এর বাইরে কি বলার আছে? হ্যাঁ সেটা বিট ইন টি20, বিট ইন ওয়ান ডে, বেশি সেমিফাইনাল, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, এরকম একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের শুরু শ্রীলঙ্কায়, হ্যাঁ আপনি নিচ্ছেন না, তুমি নিচ্ছ না, তাহলে মানে আর কি আসলে, মানে সব আরো বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগে শান্তর এরকম, মানে কি বলবো, আমি একটু আগে মেনশনও করছি, এরকম মানে অথরিটেরিয়ান ব্যাটিং খুব কম দেখা যায় বাংলাদেশি ব্যাটসম্যানদের। প্রেস কনফারেন্সে আর কি ছিল বলতো জুবাইর, মানে এইসব নিয়ে কথা কি, প্রশ্ন কেমন হয়েছে, মানে কত প্রশ্ন হয়েছে, বা তার আসলে কথার আসলে একটা হলো যে কথা কি কথা বললো, একটা হলো কিভাবে বললো, মানে আসলে স্যাটিসফ্যাকশনের মাত্রাটা কি বা একটু কেমন ছিল বলতো একটু। শান্ত কখনো প্রেস কনফারেন্সে শর্ট অফ কনফিডেন্স থাকে না, সো
যেই প্রশ্নই হোক না কেন সে কনফিডেন্টলি এটা ম্যানেজ করে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকে কনভিন্স করে ফেলে যে হ্যাঁ এটাও ঠিক, এটাই ঠিক ছিল। সো ওই বিষয়টা নিয়ে একবারই প্রশ্ন হয়েছে, আর শ্রীলঙ্কান জার্নালিস্ট একজন প্রশ্ন করেছেন, ও নর্মালি ওই বৃষ্টির আনসার দিয়ে বিষয়টা মানে জাস্টিফাই করার চেষ্টা করছে আর কি। সো তার জায়গা থেকে সে এটাই করবে দিন শেষে, ম্যাচে যেটা এক্সপেক্টেড ছিল আর কি। আমার মনে হয় যে বাংলাদেশ আলটিমেটলি এই মেন্টালিটি তো আছেই, প্লাস হলো যে জিম্বাবুয়ের কাছে হার সবকিছু মিলে এরকম একটা সেট হয়ে গেছে যে কোনো রকমের হাত চালাতে পারলেই ফাইন, আমরা ভালো রেজাল্ট। সো ওই শেলের ভিতরেই আছে। কিন্তু এই টেস্ট টিমটা ভাই, এই টেস্ট টিমটা নিয়ে আমি পার্সোনালি অনেক বেশি আশাবাদী ছিলাম, মানে আশাবাদী এখনো আছি, বিকজ অফ দ্য স্কিল সেট দে হ্যাভ। কারণ হচ্ছে যে এট দ্য মোমেন্ট আপনার যদি অন্য দুই ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করে, এটা আমি বলে আসছি গত 2 বছর যাবত, যে অন্য দুই ফরম্যাটে যে এক্সপিরিয়েন্সটা আগে ছিল এখন সেটা মিসিং। ওগুলা নতুন টিম, টেস্ট টিমটা ব্যাটিং অর্ডারে এক্সপিরিয়েন্স আছে, বোলিং রিলেটিভলি নিউ বাট দে আর স্কিলফুল। মানে এখানে যে কোনো একটা বোলিং এট দ্য মোমেন্ট তো আমরা জানি যে টেস্ট ক্রিকেটটা বোলিং ডমিনেট অনেক বেশি গত 4-5 বছর। তো ওই জায়গায় আমাদের ওই স্কিল সেটটা আছে, আমাদের দুইজন বোলার আছে যে কিনা 200 উইকেট নেয়া, নতুন পেসার আছে, পেসারদের মধ্যে কম্পিটিশন আছে। আপনি জানেন যে আজকে যদি একটা ম্যাচ আমি ড্রপ করি, দেন একটু যদি পারফরমেন্স ড্রপ হয়ে দেন আমি পরের ম্যাচে জায়গা পাবো কিনা আমি সন্দেহ আছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এমন না যে খুব বড় পার্থক্য প্রত্যেকের মধ্যে, এবং এটা 4-5 জনের মধ্যে আছে। এই দিজ আর অল গুড থিংস, তাই না? এরকম সিচুয়েশনে থাকার, হ্যাঁ এরকম ইউ জাস্ট হ্যাভ টু বি কনসিস্টেন্ট উইথ ব্যাট। আপনি যদি ব্যাটিং এ কনসিস্টেন্ট হন, কনসিস্টেন্টলি যদি 300 দেন, তাইলে এই টিম ইজিলি ইন 2 ইয়ার্স টাইম অ্যাটলিস্ট 4-5-6 অ্যাটলিস্ট এই জায়গায় যাবে। আমি কম্পেয়ার টু অন্যান্য টিমের টেস্ট টিমের স্ট্রেংথ উইকনেস যদি দেখে চিন্তা করি আর কি। কিন্তু যখন এরকম সিদ্ধান্ত দেখি তখন খুব অড লাগে ভাই, তখন মনে হয় যেন যে 1 পা আগে 2 পা পিছাইলাম আর কি। এবং যে ভাই রানের কথা যখন বলতেছো আর কি, যে কনসিস্টেন্সির একটা ব্যাপার, মানে আমাদের রিসেন্ট টাইমে তো আসলে তামিম ইকবাল ইমরুল কায়েসের পরে ওপেনিং পার্টনারশিপ এবং টপ অর্ডার মানে ইনকনসিস্টেন্ট তো বটেই, এবং বাংলাদেশের ব্যাটিং বা বোলারদের যে ইফোর্ট সেটা আসলে বারবার মনে হয় হ্যাম্পার করে টপ অর্ডার। এবং মুমিনুলও এটা একটা পয়েন্ট, যে মুমিনুল এরকম একটা পিচ পেয়েও 2 ইনিংসে কাজে লাগাতে ব্যর্থ। তো টপ অর্ডারের এই ব্যাপারটা যখন আসে, এবং এখানে যখন এনামুলকে বাদ দিয়ে মুমিনুলে গেলা কেন? না বলতেছি মানে ধাপে ধাপে আসতেছি, কারণ মুমিনুল ভাইয়েরটা মানে মুমিনুলটা তো আসলে একটু বেশি হতাশার, মানে এরকম একটা উইকেট পেয়ে মুমিনুল সামনে শ্রীলঙ্কা এবং এরকম একটা বোলিং লাইন আপ, মুমিনুল কুডন্ট ক্লিক, তাই না? সো টপ অর্ডারের কথা যদি আসি, ওপেনিং এর ব্যাপারটা, সাদমান হিট আ 50, ওকে, মানে দ্যাট ওয়াজ গুড। কিন্তু বিজয়কে নেওয়া হয়েছে অন দ্য ব্যাক অফ, যদিও হ্যাঁ প্রিমিয়ার লিগ বলা হবে, বাট তখন সিলেক্টররা বলেছিলেন যে লাস্ট এনসিএল এ তার 700 রান ছিল বা কিছু একটা ছিল। তো এরপরে যখন এনামুল মানে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করছেন, ইভেন শামীম আশরাফ চৌধুরী কমেন্ট্রিতে তিনিও বলতেছিলেন যে এনামুলকে দেখেই বোঝা যাচ্ছে যে ইজ ক্লিয়ারলি স্ট্রাগলিং এবং উইথ হিজ টেকনিক, মানে তার ফিট মুভমেন্ট নাই, কিচ্ছু নাই। সো এই ব্যাপারগুলো যখন আসবে এবং যখন এনামুলের ব্যাটিং এর এরকম ফল্ট বা কিছু যখন এভিডেন্ট হবে, তখন আসলে এই কোশ্চেনটা আসে যে আসলে আমরা যে গালফটা বলি, যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট অ্যারেনা, যেখানে আবার বলতেছি যে শ্রীলঙ্কার এই বোলিং লাইন আপ এবং এরকম একটা উইকেটে, সেটার সামনেও যখন এরকম ব্যাপারগুলো এভিডেন্ট হবে, তাহলে এই গালফটা আসলে কত বড়। এবং এখানে আমি কিছু একটু মানে ঘাটাঘাটি করে দেখছি যে এনামুল যখন 700 রান করেছিল, মানে কাদের এগেনস্টে কোন বোলিং লাইন আপ হ্যান ত্যান, হ্যাঁ। তো সিলেট তো চ্যাম্পিয়ন, এবং সিলেটের হচ্ছে বোলিং লাইন আপ, তাদের এগেনস্টে তার একটা মানে 250 ছিল, 88 and 54। সেখানে এবাদত ছিল, এবাদত যদিও 2টা ম্যাচ খেলেছে, খালেদ আহমেদ ছিল, তোফায়েল, যারা আসলে বোথ 20 রাজা। হ্যাঁ এর বাইরে আসলে বোলিং লাইন আপটা মানে অন্যান্য টিমের গুলা যেগুলো আসলে খুব একটা সুবিধার না, বা তার এরকম ব্যাপারও না। সো এটা তো আসলে একটা মানে কনসার্নের বিষয়, যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন এলসিএল ইন টার্মস অফ ব্যাটিং এন্ড টপ অর্ডার ব্যাটিং। কারণ আমরা এটাও শুনেছি যে কেউ আসলে ওখানে ওপেন করতে চায় না। এনামুল রনি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, রনি ভাই এই কনভারসেশন কি 2012 থেকে হচ্ছে না রিগার্ডিং বিজয়? ডেফিনেটলি একদম ইয়ে থেকে হচ্ছে। দেখ, আর আমাদের সিস্টেমের এখানে ব্যাপার আছে, একটা হলো যে বিজয় তো মানে এখন ওপেনার নাই বলে নেওয়া হয়েছে, এটা তো একটা ব্যাপার, প্লাস ন্যাশনাল লিগে এখন মান যেটাই হোক তোর তো এটাই কাউন্ট করতে হবে, কিছু করার নাই, 700 রান করেছে কাউন্ট করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি, ন্যাশনাল টিম আর তোর আমাদের ন্যাশনাল লিগের মধ্যে আছে কি এই টিমে কি বিজয় রান করেছে? আমার প্রশ্ন হলো এখানে, এই টিমে কতগুলা ম্যাচ খেলছে তোর কোনো ধারণা আছে? বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বা কোনো ক্রিকেটার এই টিমের 10টা ম্যাচ খেলছে, এটা কিন্তু খুব রেয়ার। বিজয় খেলছে 10টা ম্যাচ, এবারে হলো 27,
মানে ফার্স্ট ক্লাস ম্যাচ, ওর এভারেজ হলো 27, একটা সেঞ্চুরি আছে আফগানিস্তান এ দলের সঙ্গে, ঠিক আছে, ওইটা ঠিক আছে ধরলাম আফগানিস্তান। হ্যাঁ, এবং তোর বিজয়কে যখন নেওয়া হলো তার আগে সে কি করেছে, গত বছর পাকিস্তানে গিয়েছে এ টিমের হয়ে, পাকিস্তান শাহিনসের সাথে, বেশিরভাগ প্লেয়াররা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশিরভাগ প্লেয়াররা ব্যাটিং পায় না, কিন্তু বিজয় কিন্তু 2 ম্যাচে 3 ইনিংস ব্যাটিং করেছে, একটা তো ডাবল ফিগার যেতে পারেনি এই টিম। এই নিউজিল্যান্ড এ দলের সাথে খেলা হলো, 4টা ইনিংসে একটা 50 করতে পারে নাই। হ্যাঁ, এর আগে শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা এ দলের সঙ্গে 2018-19 সালে খেলা, সেম ফেল। সো এই টিমে যখন বারবার ফেল করছে, তার মানে তো বুঝতে হবে যে সে ওই যে ওই লেভেলটা, পরের লেভেলটার জন্য তো তিনি রেডি না। হ্যাঁ, তারপর টেস্ট তো আরেকটা জাম্প, তাই না, বড় জাম্প। হ্যাঁ, সো এটাই হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। এখন সে পরের টেস্টে রান করে ফেলতে পারে, হুইচ ইজ মানে ভেরি মাচ পসিবল, হইতেই পারে, কিন্তু আমি বলছি যে বাস্তবতা, এবং তুইও জানিস, আমরা সবাই জানি যে ইন দ্য লং রান হয়তো তিনি মানে তার জন্য টেক আপ কঠিন আর কি। আমি যতটুকু জানি যে হ্যাঁ, আমি যতটুকু জানি যে তারা এই দুইটা টেস্ট দেখবে, এই দুইটা টেস্ট দেখার পরে তারা একটা লম্বা টাইম পাবে, এর মাঝখানে একটা এই টিমের সিরিজ আছে অস্ট্রেলিয়ায়, প্রবাবলি ওখানে হয়তো 2টা 4 ডে ম্যাচ, তারপরে বিসিএল আছে, তারপরে এনসিএল। আমাদের নেক্সট টেস্ট হচ্ছে নভেম্বরে আয়ারল্যান্ডের হোমে। হ্যাঁ, হোমে। তার আগে দে আর ট্রাইং টু সর্ট থিংস আউট এই জায়গাটা, যেহেতু সাদমান অলরেডি রান করতেছে, আর তার দেখে মনে হচ্ছে তার গার্ফটা উপরের দিকে যাচ্ছে, সবকিছু মিলায়ে আমরা সব একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করতেছি। এই মেসেজটাও টিম ম্যানেজমেন্ট থেকেই ছিল, একটু অ্যাটাকিং খেলো, যেহেতু এখন একটু নিউ বলে খেলাটা একটু এমনি ও ওয়ার্ল্ড ওয়াইড একটু অন্যরকম, ওইটা নিয়ে আমরা হয়তো অন্য সময় লম্বা আলোচনা করবো, বাট একটু অ্যাটাকিং খেলো, বাউন্ডারি বলটা না ছাড়ুক। এইখানেই জুবায়ের, আমি কিন্তু এইখানেই সাদমান যেহেতু এখন মোটামুটি সেট হচ্ছে, আমি এখানে ওপেনিং এ তানজিদ তামিমকে দেখতে চাই টেস্টে। তানজিদ হাসান তামিমকে, আপনি কিছুদিন আগে বলছিলেন একটু অ্যাটাকিং, কারণ আমরা দেখছি প্রথম নিশাঙ্কা, তাই না, প্রথম নিশাঙ্কা, ইয়াসিস জয়সওয়াল, এই যে ওরা ওই আমরা তো এমনি ডিসিশন মেকিং এ আছে, দেখলাম তো কি ধরনের ডিসিশন মেকিং করি টেস্টে, সিলেকশনের ক্ষেত্রে তো আরো কনজারভেটিভ। সো এই জায়গায় আমরা ওই এখনো ভাবতেছি যে উই আর থিংকিং যে মানে হ্যাঁ, ওই অ্যাটাকিং ব্যাটসম্যান ওকে টেস্টে নেওয়া যাবে না, এটা কিন্তু এটা তো উল্টা হতে পারে। হ্যাঁ, এটা কুইক ফায়ার 40-50 তোর কিন্তু তখন, এবং সাদমানের সঙ্গে খুব ভালো কমপ্লিমেন্টও করবে। হ্যাঁ, পার্টনারশিপটা তো একটা কুইক ফায়ার 30-40-50 যদি করে ধরলাম, এবং এমনও হতে পারে যে কখনো সে 2 সেশন খেলে একটা সেঞ্চুরি হয়ে যাবে, হতে পারে। এবং তুই যদি সামনে তাকাস, আগামী বছর অস্ট্রেলিয়া এবং পিঠে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, যেখানে তোর উইকেট হয়তো খুব ইভেন থাকবে, স্পেশালি অস্ট্রেলিয়া বাউন্সটা খুব ভালো থাকবে, ও কিন্তু মানে তোর শর্ট পিচ বল ভালো খেলে, মোটামুটি ভালো খেলে বাংলাদেশ হিসেবে, পুল ভালো খেলে। সো তুই যদি ফরওয়ার্ড লুকিং করিস, সেখানেও কিন্তু তাকে নিয়ে আমরা ওই বাজিটা ধরতে পারি। সো তাকে আনতে হলে, সিস্টেমে আনতে হলে এই সিরিজের পর বা সামনের ওই আয়ারল্যান্ড সিরিজ থেকে চেষ্টা করা উচিত। এবং একটা অ্যাটাকিং প্লেয়ারকে মানে ইনপুট করার জন্য এর থেকে বেটার টাইম আর কি হতে পারে, টেস্ট ক্রিকেট এবং সবকিছু মিলাই যে ব্যাপারটা যাচ্ছে আর কি। সো মানে ব্যাটিং এর এই ব্যাপারটা বাদ দিলে আসলে টেস্টে আমরা অনেক আলোচনা করছি, যে মানে অনেক না হলেও আলোচনা করলাম যে কিভাবে মেন্টালিটি বা সবকিছু। যদি ধরেন রনি ভাই পজিটিভের কথা চিন্তা করি, অবশ্যই নাইম এবং তাইজুলের বোলিং, নাইম স্পেশালি, হ্যাঁ ফ্যাসিনেটিং ছিল নাইমের বোলিং, সুপার। হ্যাঁ, এবং অন দা ব্যাক অফ হোয়াট, যে নাইম যখন জানে যে এই টেস্ট মানে পরের টেস্টেও সে খেলবে কিনা এটা তো আসলে শিওর না, মিরাজ ফিট থাকলে তো আসলে এই টেস্টে তার এই টেস্টে খেলার কথা ছিল না, রাইট? মিরাজ হওয়ার কথা, মিরাজের কি জানি থার্ড, যদি 3 জন স্পিনার খেলতো তাহলে মুরাদ খেলতো, মানে স্টিল নট নাইম, বিকজ তাদের অনেক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে। হ্যাঁ, দ্যাটস নট মাই লজিক, এটা আমার লজিক না। সো হ্যাঁ, বুঝছি বাংলাদেশ ক্রিকেটের লজিক, অসুবিধা নেই, থেকে শুনছো সেটা বুঝতে পারছি। সো মানে এক হচ্ছে নাইমের পারফরমেন্স, আর 2 হচ্ছে যদি আমরা কলম্বো নিয়ে একটু কথা বলি আর কি, যে যদি মিরাজ ফিট হয় তাহলে আসলে কম্বিনেশনটা কি হতে পারে জুবাই এবং আমি তো মনে করি, হ্যাঁ আমার মনে হয় এখানে আমি শুনতেছি এখানে যারা বলতেছে তারা বলছেন একটু এক্সট্রা বাউন্স থাকে গত কয়েকটা, মানে এখানে একটু এক্সট্রা বাউন্স সেখানে এসএসসি তে, আমি মানে আমার যে ট্রেডিশনাল নলেজ তাতে মনে পড়ে না, কারণ এখানে তো দেখছি সারা বছর রান হয়। যাই হোক, এখন বলতেছি নাকি একটু এক্সট্রা বাউন্স থাকতে পারে। আজকে মাঠে যে একটু চক্কর দিয়ে আসলাম এখানে লগ ইন করার আগে, দেখলাম যে ঘাস একটু আছে, দেরি আছে, আরো 2-3 দিন আছে, বাট আমার কাছে মনে হয় না নাইম ইজ এ কন্ডিশন বেসড বলার। এটা আমরা এই টেস্টে প্রুভ হয়েছে।
আমরা যদি আরো বেশি তাকে ইউজ করতাম, তার আরো বেশি ডাটা থাকতো এটা বলার জন্য। বাট তার স্কিল সেট দেখে, তার রিলিজ পয়েন্ট এন্ড এভরিথিং, পেস যে হাইটে সে বল করে, আমার মনে হয় না সে মানে একদম মানে কি বলবো স্পিন ফ্রেন্ডলি উইকেটের বলার আর কি। বেসিক্যালি সে যেখানে একটু বাউন্স থাকবে সেখানে আমরা দেখছি যে যেখানে আমাকে শ্রীলঙ্কান জার্নালিস্ট জিজ্ঞেস করতেছিল যে নাইম কিভাবে এত সাকসেসফুল, যেখানে প্রভাত এখনো ক্র্যাক ডাউন করতে পারে নাই, 4-3 হয়ে গেছে খেলা, ঠিক আছে, কোন স্পিনার, দুই টিমের কোন স্পিনারের জায়গায় ক্র্যাক ডাউন করতে পারে, ক্র্যাক করতে পারে না, যেখানে কোন লেন্থে বা কোন পেসে বল করতে হবে। সে ওই জায়গায় আপনার কনস্ট্যান্টলি দেখেছি যে কামিন্দু মেন্ডিসের স্টিকারে হিট করতেছে, মানে ওই এক্সট্রা বাউন্সটা যে জায়গায়, যেটা আর কি সব ব্যাটসম্যানরা স্ট্রাগল করে। অল অফ এ সাডেন স্লিপ কামস ইনটু প্লে, শর্ট লেগ কামস ইনটু প্লে, ফরওয়ার্ড মানে ক্লোজিং ফিল্ডাররা মানে ইম্পর্টেন্ট হয়ে যায় অল অফ এ সাডেন যখন নাইম রাইট জায়গাটা হিট করে, রাইট পেসে, ওর একটু জোরের উপরেও বল করে, পেস ভেরিয়েশনটা এবার খুব ভালো ছিল। সবকিছু মিলায় আমার কাছে মনে হয় না ও কন্ডিশন বেস বলার প্লাস লেফট রাইট ম্যাচ আপ বলার। সে ইজ নট এ ম্যাচ আপ বলার, ইজ নট এ মোসাদ্দেক হোসেন, যখন লেফটি থাকবে আমি নিয়ে আসবো। বাট সে তিনজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানরা আউট করছে এখানে অন আ ফ্ল্যাট ডেক, এবং যেখানে আর কি শার্প টার্ন করে মানে পেছনে ক্যাচ গেছে আর কি। লিটন দাস অনেক ভালো ভালো কিপিং করছে তার এগেইনস্টে। সো যদি 3 স্পিনার খেলায় আমি মনে করি যে যেহেতু নাইমের এজ আছে, মনে হয় যে তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি, সে এবার আর কি সব ফেজে বল করার সুযোগ পাইছে। যখনই সে থার্ড স্পিনার ছিল, সে বেসিক্যালি আমরা তখনই দেখতাম যে আমরা নিউ বল যখন আমরা নিতাম সে বিকালবেলা বা এখানে, তখন তাইজুল আর মিরাজি বল করতো নিউ বল। এখানে নাইমকে সব ফেজে আমরা দেখছি, 43 ওভার পর্যন্ত বোলিং করেছেন ফার্স্ট ইনিংসে, নিউ বলে বল করছে, মিডল ওভারে বল করছে, সফটওয়্যার বলের এগেইনস্টে বল করছে, দুইজন রাইট হ্যান্ডার আছে তখনও বল করছে, ডিফেন্সিভ বল করছে, অ্যাটাকিং বল করছে। মানে একটা মানে লিডার অফ দ্য প্যাক যেভাবে বোলিং করে, যেটা আমরা মিরাজকে করতে দেখি যখন ম্যাচ সিচুয়েশন টাফ হয়, সেই রোলে তাকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন সে বেসিক্যালি স্টেপড আপ বিগ টাইম। সো এই ওর হাইট আর ইউটা মানে যত অ্যাডভান্টেজটা আছে সেগুলো আমরা কখনো নেই দেশের বাইরে। আমরা এটা নিয়ে মজা করতেছিলাম ওই দিন যে তার ডেবু হয়েছে 2019-এর পিঙ্ক বলে, বাট বেসিক্যালি ডেবু এবার হলো 2000 এওয়ে ডেবু আর কি, বেসিক্যালি গলে, কারণ সে ওই দিন বল করার সুযোগ পায় নাই, কনকাশন হয়েছিল। সো আমরা মানে দেশের বাইরে যখন স্পিনারের কথা চিন্তা করি, হি উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আরো যদি বলি যে টেকনিক্যালি সবকিছু মিলায় যদি রনি ভাই আরো ভালো বলতে পারে, উনি ওনার সময়ের সেরা অফ স্পিনার। সো আমার কাছে মনে হয় হি ইজ দ্য বেস্ট স্পিনার এট দ্য মোমেন্ট ইন মানে বাংলাদেশে। বাট সেটা হবে না, কারণ তার উপরে 200 উইকেট নেওয়া বলার আছে। সো হি ইজ অলওয়েজ মানে সে আর কি অলওয়েজ রাঙ্গানা হেরাতি হবে, মুরলীধরন হবে না আর কি। সো এই জিনিসটা, এই ডাইলেমা থাকবে যেহেতু মিরাজ এক্সেপশনালি গুড রেড বল ব্যাটার এখন পর্যন্ত এট নাম্বার 7। সো আর তাইজুল তো খুবই ভালো ডিফেন্সিভ ব্যাটার at number 8. So ওই লেভেলটা টাচ করতে হলে তাকে নাইম ক্যান মানে হ্যান্ডেল দ্য ব্যাট, তাই না? নাইম তো ডোমেস্টিক ক্রিকেটে রান করে ভালো, বাট ওই লেভেলে না অবশ্যই, বাট ওই সময়টা দিলে হয়তো অবশ্যই ওই লেভেলে, হ্যাঁ একটু কনফিডেন্সটা পেলে ভালো ব্যাট করবে। ও তো মানে এক সময় তো মানে প্রায় অলরাউন্ডার মতোই ধরা হতো ডোমেস্টিক ক্রিকেটে, পরে অবশ্য ব্যাটিংটা ওইভাবে ডেভেলপ করে নাই, বাট বোলিংটা নিয়ে ও কাজ করেছে অনেক, এটা বোঝা গেছে। এবং এই টার্নও কিন্তু আগের চেয়ে ওর বাড়ছে, টার্ন মানে এই টার্ন এবং শার্প টার্ন, খুব শার্প টার্ন, বলটাকে যেভাবে রেভলিউশন যত পাইছে এটা খুব ফ্যাসিনেটিং ছিল। মানে এখানে আবার ওই নাম্বার দেখে বোঝা যাচ্ছে না যে আসলে সে মানে নাইম কেমন বোলিং করেছে, তাই না? নাম্বার দেখে বোঝা যাচ্ছে না। ওই উইকেটে গলে অ্যাজ এ অ্যাওয়ে স্পিনার ইটস টাফ টু অ্যাডজাস্ট ভাই, বুঝছেন? ক্রস ব্রিজ যায় তো ওই সমুদ্র ওই সাইড থেকে এই সাইডে অনেক জোরে অনেক জোরে। সো আমি ভাবতেছিলাম যে মিরাজকে মিস করবো এখানে, কারণ মিরাজের ছাড়ে তো এভাবে রিলিজ পয়েন্ট তো ডিফারেন্ট, সেই একটা খুব ভালো ইউজ করতে পারে ড্রিফট। হ্যাঁ, তা আমি চিন্তা করতেছিলাম, কিন্তু নাইম তো রিলেটিভলি হাই রিলিজ পয়েন্ট। সো কেমন হবে, কি হবে না হবে, সে কি বাতাসের এগেইনস্টে ফালাইতে পারবে কিনা, ড্রিফটটা আনতে পারবে কিনা। দেখলাম যে পরে ইউজ করে, শুরুর দিকে তো তার ইকোনমি ছিল 5 ফার্স্ট স্পেলে, তারপরে সেটা 3-এ নামছে, দেন 2, তারপরে সে উইকেট পাওয়া শুরু করছে। তো সে তারও ওয়ার্কআউট করতে টাইম লাগছে। প্রথম 2 সেশন তো তার বেসিক্যালি হি ওয়াজ বেসিক্যালি শিট, দেন আর তার ওই ইয়াটা ওয়ার্কআউট করতে টাইম লাগছে আর কি। বাট হোপফুলি ওয়ান অফ পারফরম্যান্স না, দেখা যাক। হ্যাঁ, বাট ফ্যাসিনেটিং স্পেল, মানে এরকম ফ্ল্যাট ডেকে যখন অন্য দলে মানে 6-7 জন স্পিনার কেউ কিছু করতে পারে নাই, সেখানে এরকম ডমিনেটিং পারফরম্যান্স। বেসিক্যালি ওর কারণে আমরা এই ডিসকাশন করতেছি। ওর যদি ওই 5 উইকেট না হয় তো ইট উইল বি আ ডাল ড্র। হ্যাঁ, ডেফিনেটলি। বাট প্রশ্নটা তো ছিল 11 নিয়ে, মানে আমরা
কাকে হ্যাঁ, চাই কম্বিনেশন মিরাজ তো ডেফিনেটলি আসতেছে। মিরাজ পেসারদের কথাও একটু বলতে হবে, কারণ মনে তো হচ্ছে না যে নাইট রানা আবার পরের টেস্টে খেলবে, রাইট? না, নাহিদ রানা আগে থেকেই ফিক্স ছিল যে গলে খেলবে, গলে যদি না খেলে গলে খেলার পরে তারপরে তাকে কলম্বোতে হয়তো রেস্ট দিবে আর তাকে হয়তো ওয়ানডে সিরিজে রাখবে। নাহিদ কিন্তু ফার্স্ট স্পেলে খারাপ করে নাই তোর, মানে ফার্স্টের শুরুর দিকে বল যতক্ষণ নতুন ছিল খারাপ বোলিং করে নাই, যদিও ফিগার দেখে বোঝা যাচ্ছে না বোলিং খারাপ করে নাই ভাই। আমার কাছে আমি এটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম আপনার সঙ্গে। আমরা সিলেটে দেখেছি যখন 3 পেসারের টিম, হ্যাঁ, খালেদ, হাসান, নাহিদ, হ্যাঁ, জিম্বাবুয়ের এগেইনস্টে শান্ত নাহিদকে দিয়ে নতুন বল করাইছে। ব্লিঙ্ক অফ এন আই ব্রায়ান বেনেট কাট পুল 40 রান, গেম গন, ওটা লো স্কোরিং অ্যাফেয়ার ছিল, ঠিক আছে। সেম আজকে ঠিক আছে। দেন আমি এমন দেখছি যে 15-16 ওভারে দিয়ে খালেদকে বোলিং দেওয়া হয়েছে। তো সিলেটে ওই উইকেটটা একটু মানে নিপ ছিল এক্সট্রা, তো খালেদ ওখানে দেখলাম যে 2 উইকেট, একটা উইকেট নিল, নিপ মানে বল মুভ করাইলো, যেটা নিউ বলে আর কি দরকার, সেটা নাই এখন পর্যন্ত আমি দেখি নাই। প্লাস এখানে দেখলাম যে 2 ম্যান অ্যাটাক, যেহেতু তাকে তো নিউ বল শেয়ার করতেই হবে, সেম কাহিনী। বাথরুম নিশাঙ্গা টু কেম অ্যাপার্ট বেসিক্যালি, খুব দ্রুত কিছু রান করছে, 10 ওভারে 50 রান হয়ে গেছে ভাই প্রথম 10 ওভারে। দেন তাইজুল হ্যাড টু টুক দ্য বল, তাইজুলের বল নিতে হয়েছে। আমার কাছে মনে হয় যে সে এনসিএল, আমরা যখন সে বেসিক্যালি এনসিএল থেকেই তো উঠে আসছে, এনসিএল তাকে যখন ইউজ করতো, ইভেন না শান্তই যখন তাকে ইউজ করতো, তাকে বেসিক্যালি থার্ড সিমার হিসেবে ইউজ করতো, ঠিক আছে। 4.5 রান রেটে তাকে তুই বল করবি 12 ওভার বল করবি দিনে, জাস্ট মানে ফাটাই ফেলবি অপোনেন্টকে, এই বোলিংটাই করবি তুই, রান দে 5 করে রান দে, 4 উইকেট নিয়ে আনে, শেষ। এই জিনিসটা আমার কাছে মনে হয় দিস ইজ দ্য আইডিয়াল মানে রোল ফর রানা। এটা ভালো পয়েন্ট, হ্যাঁ, মানে নতুন বলটাও এখনো আসলে কন্ট্রোল, নতুন বল কন্ট্রোল করা একটা বড় ব্যাপার, এটা অনেক এক্সপার্টিজের ব্যাপার আসলে। সো এটা এক্সপেরিয়েন্স আসবে হয়তো। হাসান খারাপ করে, হাসান হয়তো একটা জায়গায় করতেছে, কিন্তু সে এসে প্রেসারটা রিলিজ করে দিচ্ছে। তার আইডিয়াল, তাকে আমার কাছে মনে হয় ইন অ্যান্ড আউট ফিল্ড দিয়ে, মিডল ওভারে যখন বল একটু সফট, ইন অ্যান্ড আউট ফিল্ড দিয়ে যদি একটু মানে কনসিস্টেন্ট, মানে 2টা ফিল্ডার বাইরে রেখে যদি একটু মানে বলিতে বল করা বা হ্যাঁ একটু বাম্পার বল, একটু অ্যাটাকিং বোলিং যদি করে, তাহলে হয়তো সেট ব্যাটার, মানে যেটা আর কি প্লাঙ্কেট রোল বলি আর কি আমরা হোয়াইট বলে, ওরকম যদি ইউজ করি আমরা, তাইলে মনে হয় বেটার এট দ্য মোমেন্ট, কাজ ওইটার জন্য এখন পর্যন্ত রেডি। বাট এট দ্য মোমেন্ট তার নিউ বলটা দিলে আমার কাছে মনে হয় মানে খুব দ্রুত ম্যাচটা এখান থেকে ছড়ে, পার্টনারশিপ বোলিংটাও ওর মানে শিখতে হবে আর কি, এখন পর্যন্ত সেটা পারে না। হ্যাঁ, ওরে তুই যেটা বললি থার্ড সিমার, সে একদম ফ্রি রোলে থাকলো, যখন যেটা দরকার, হ্যাঁ একটা স্পেল, এই স্পেলে তুই শর্ট বল করে যা, আর একটা স্পেলে হয়তো যত পারিস পেস কর, মানে এরকম ব্যাপার। তুই সারাদিনে 12 ওভার করবি 4 স্পেলে, দ্যাটস ইট। সেটাই, এবং প্রত্যেকটা ডেলিভারি সেরকমই থাকবে আর কি। সেটাই। এখন আমি যদি 150 বলার, হি ইজ নট বোলিং 150 এট দ্য মোমেন্ট, কাজ তাকে বলা হয়েছে যে লাইনে 140 কনসিস্টেন্টলি 140 এর বেশি হিট করছে, 148 46 করছে। হ্যাঁ, তুই জায়গায়, হ্যাঁ 150 আর দেখতেছি না, 150 আর দেখতেছি না, ঠিক। তুই জায়গায় কর, ভিতরে ঢোকা বাইরে ঢোকা এইসব শেখানো হচ্ছে, হুইচ ইজ ওকে, একটা বলারের গ্রোথ হবে, কিন্তু আমি মনে করি না 22-এ এটা দরকার আছে। এটা মানে এনজয় করতে দেওয়া আছে। হ্যাঁ সেটাই, এটা ওই যে 90 যেমন মানে ওয়াসিম ওয়াকার এদেরকে নিয়ে তো এইসব গল্প আমরা প্রচুর শুনছি, তাই না? এবং এগুলা লেখালেখি হয়েছে অনেক, ওয়াকার ওয়াসিমরা এখনো বলে যে ইমরানকে যখন ইমরানের কাছে কিছু বলতে গেছে, ইমরান বলছে যে তোরা তো কিছু ভাবতো না, তুই খালি জোরে বল কর, মানে একটা স্টেজ থাকে। শোয়েব আখতারকে তো বলছে আগে জোরে বল কর, তারপরে আস্তে আস্তে উইথ দ্য এজ, সময়ের সঙ্গে অভিজ্ঞতা, বয়স সব মিলে আস্তে আস্তে তো শিখে যায়। না, আমার সিস্টেমে তো ওইটা রিপ্লেসমেন্ট নাই ওই পেসের, বাট ওই নিউ বলের রিপ্লেসমেন্ট আছে, 1 2 3 4 অনেক আছে, ওইটা আমি রিপ্লেস করতে পারবো, কিন্তু ওই মিডল ওভারের ওই বাম্পার বোলিংটা আমি ইউজ করতে পারবো না। ইনফ্যাক্ট আমার মনে হয় যে গলে যে উইকেট ছিল তোর, সেখানে আরেকটা পেসার থাকলে খুব ভালো হতো আমার, ঠিক আছে? মানে খুবই ধারণা হতে পারে, মনে হতে পারে যে হ্যাঁ স্পিনাররা সহায়তা পাইছে, উইকেট ফ্ল্যাট ছিল, কিন্তু আরেকটা পেসার থাকলে আমার মনে হয় যে আরো অ্যাটাকিং আমরা হইতে পারতাম, যদিও দল তো আরো ভাবে ভাবে না, ব্যাটিং সেফটি হয়ে যাবে তাইলে। হ্যাঁ সেটাও সত্যি, মানে ওই যে আবার এবং যে জিনিসটা কখনোই আসলে কাজে লাগতে দেখিনি, যে হ্যাঁ মানে ওই অ্যাডেড বা এক্সট্রা ব্যাটারটা যে কাজে দিবে, কোনো একটা ইফেক্টিভ হবে, সেটা আমি কখনো দেখিনি। জাস্ট সম্মানজনক ওই যে মানে একটা অদ্ভুত 4 রান এক্সট্রা হয়েছে, পরাজয় 4 রান এক্সট্রা হয়েছে, হ্যাঁ সেটাই
আমি তোর কলঙ্কতে চাইবো যে তোর মানে যে আলোচনা হচ্ছে মিরাজ তো ঢুকতেছে ডেফিনেটলি, তো সেখানে আমার মনে হয় যে আমি আরেকটা চান্স বিজয়কে দিতে চাই, যে মানে ওই যাতে ওই এটা না থাকে যে হ্যাঁ আর একটা ম্যাচ খেলে বাদ পড়ে যাচ্ছে বা টানা চান্স পাচ্ছে না, হয় না, তুমি তাকে সর্বোচ্চ সুযোগটা দাও, তারপরে একটা ডিসিশন নাও। হ্যাঁ, যদি ভালো করলে তো ভালো, না করলে নাই। সো বিজয়কে দেখে আনফরচুনেটলি আমার মনে হয় জাকেরের জায়গায় মিরাজের ঢোকা উচিত আমার মতে আর কি। জাকের আলী মানে বাইরে যাচ্ছে নট ফর পারফরমেন্স, এটা কম্বিনেশনের কারণে, কিছু করার নেই। জাকের ভালো গেছে, যদিও 3টা সিঙ্গেল ফিগার আউট হলো টানা 3টা ইনিংসে, বাট ঠিক আছে, টেস্ট ক্যারিয়ার শুরুটা যথেষ্ট ভালো করেছে। কিন্তু ওই বিজয়কে আমি একটা চান্স দিতে চাই। সিরিজ শুরুর আগে তো মানে প্ল্যান ছিল যে স্কোয়াডে তো আপনি দেখছেনই যে কোনো ব্যাকআপ ওপেনার নাই, বিজয় শান্ত ওপেন করবে। ইনিশিয়াল প্ল্যান ছিল শান্ত ওপেন করবে, সেটা হয় নাই এই মিরাজের ইয়ের কারণে। সো যদি শান্ত আসে, মিরাজ যদি ঢুকে, তাহলে তো হয় ওই দিক দিয়ে, তাই না? মানে সেক্ষেত্রে শান্ত 4 নাম্বার অলরেডি 3 থেকে 4 নেমে গেছে। হ্যাঁ, 3 থেকে 4 নেমে গেছে, 3 থেকে 4। হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়া চেন্নাই থেকে 3 থেকে এখন ওপেন করবে, তো ভালো করছিল, কিন্তু 3 থেকে 4 নেমে গেছে। আবার মুমিনুলের যেটা ইয়া জোন, তোর কমফোর্ট জোন 4 নাম্বার, সেখান থেকে মুমিনুল 3 নম্বরে উঠে এবং এত স্ট্রাগল করছে। তো আমি জানি না যে এবং এই জোড়া সেঞ্চুরি পর 4 নাম্বার জোড়া সেঞ্চুরি পরে শান্ত আর সবাই এটাই বলতেছে যে হ্যাঁ কি হয় না, বাট আমি খুব বেশি পার্থক্য দেখি না। কজ মুমিনুল যেমন ভাই 3-এ উঠেছে, 3-এ তার সেঞ্চুরিও আছে, 3-এ তার রেকর্ড অত বেশি 3 আর 4-এ অত বড় পার্থক্য না, বাট এমনিতেই তো আমরা 10-4-2 হতে অভ্যস্ত আর কি। সো নো ইস্যু না। এখন তোর ওই রিদমটা হারাতে চাইবে কিনা, নতুন বলটা ফেস করতে চাইবে কিনা, স্পেশালি তুই যখন রিদমে আছিস এবং মানে 2টা বড় ইনিংস খেললি, তারপরে মানে ওপেনিং তো একটা বিগ কল, তাই না? সো এই রিস্কটা না, এবং 4 নম্বরে তো একটা ব্যাপার আছে, 4 নম্বরে একবার গেলে কেউ গেলে আর ফিরে আসতে চায় না। সেটা জরুর বলেন, বিরাট কোহলি বলেন, স্টিভেন স্মিথ বলেন, 4 নম্বরের একটা মধ্যে আছে। মিরাজ দা ওপেনার, মানে আর কি করবে মিরাজ বি লাইক আমি আর ওই 2018 এশিয়া কাপের ফাইনালে ওপেন করে তারপরে ওই দিন আর ওর চলে না আর কি, হাত চলতেছিল না, বোলিং ঠিক মতো করতে পারে না। যদিও সেটা অনেক আগের কথা, এখন ফিটনেস এবং ব্যাটিং ট্যাটিং সবকিছু আরো অনেক উন্নতি হয়েছে। বাট না, এটা মানে বেশি ওয়াইল্ড কল হয়ে যাবে আর কি। দুষ্টামি বললাম ভাই। হ্যাঁ, বলছে এরকম দুষ্টামি ছলেও যদি মানে এরকম ডিসিশন যদি আসলে ম্যাচের ওই প্রেক্ষাপটে, হ্যাঁ ওই ডিসিশন গুলো এরকম একটু নিত, যে দেখি না একটু বাজাই দেখি কি হয়, ডিক্লেয়ারটা করে দেখি, তখন কেন জানি। হ্যাঁ, আমাদের ওপেনিং এর যা অবস্থা তাতে আসলে মিরাজ ওপেন মানে ই ক্যান ম্যানেজ আমার মনে হয়। যদি এই ধরনের স্পেশালি এই ধরনের বোলিং অ্যাটাক এবং যেখানে হয়তো এই ধরনের উইকেট যেখানে বল খুব বেশি মুভ করছে না বা বাউন্সার ওইভাবে আসবে না, খুব ট্রাইং কন্ডিশন না, সেসব জায়গায় মিরাজ কিন্তু ওপেনিং আমার মনে হয় সামলাতে পারেন, যদি ইনিশিয়াল ওই কয়েক ওভার কাটে দিতে পারেন। কারণ তো লং ইনিংস তো খেলতে পারে, তাই না? টেম্পারমেন্টটা তো আছে। মানে আলোচনা শুরু হলো, কিন্তু বলতেছি যে এটাও একটা নিয়ার ফিউচারে ইউ নেভার নো। না আমি কিন্তু ওটা করতে গেলে এরকম ভাবছিলাম যে শান্ত যদি ওপেন করে, যে 7 নম্বরে শান্ত যদি ওপেন করে, সেক্ষেত্রে মানে কি জানি নিচে তো একটা স্লট ফাঁকা হয়, সেখানে কি অঙ্কনের জায়গা আছে কিনা। ওদিকে তো মিরাজ আছে, সেক্ষেত্রে তো জাকের আছে। মানে রনি ভাই জাকেরের কথা বলছিল যে মানে মিরাজ আসবে, এনামুলকে মানে বিজয়কে আরেকটা চান্স দিলে তখন আসলে আচ্ছা ব্যাপার। আমি জাকিরের জায়গায় মিরাজ আসুক, আমার এটা চাওয়া আর কি। তারপর তো টিমের তো কি প্ল্যান। হ্যাঁ, মানে 11টা দাঁড়াচ্ছে হচ্ছে সাদমান, বিজয়, তারপরে হচ্ছে মুমিনুল, শান্ত, লিটন, আর রনি ভাই বললো তাহলে 5-এ জাকির না, তাহলে 5-এ মুর্শিদ। আচ্ছা সরি, মুশফিক, লিটন, তারপরে হচ্ছে মিরাজ, হ্যাঁ নট জাকির, এবং এরপরে স্পিনার হচ্ছে দুবাই নাইম, তাইজুল, হাসান, আর একটা পেসার জাকির। এবাদত কি আসবে? এবাদত অথবা খালেদ, যে কোনো একজন। আমার মনে হয় না এবাদতকে এখন, এবাদতকে এখনো পর্যন্ত রেডি, আমি জানি না নেটে তোরা কেমন দেখছিস, আমার খুব একটা মানে মনে হয় না যে প্রিমিয়ার লিগের শেষ থেকে নিউজিল্যান্ড এ সিরিজ মোটামুটি ভালো বোলিং, খুবই ভালো বোলিং করছে মনে হচ্ছে। মানে ওই পেসটা কি ফেরত এসেছে আগে যে পেসটা ছিল? বোলিং এর থেকে ব্যাপারটা হচ্ছে মানে তার বডির স্টিফনেস বা ওই ব্যাপারগুলো আসলে কি অবস্থা, মানে বোলিং ভালো করার থেকে তার বডিটা ব্যাপার।
হ্যাঁ এখন এইরকম একটা ম্যাচে তাকে খেলাবো নাকি আয়ারল্যান্ডে খেলাবো, এটা একটা ইয়ে হতে পারে। খালেদ এই সিরিজটা খুব ভালো বোলিং করছে নিউজিল্যান্ডে, হ্যাঁ সেটা রিওয়ার্ডও পাইতে পারে, সেটা রিওয়ার্ডও পাইতে পারে। সেটাই, আমার মনে হয় খালেদের চান্সই বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আসলে মানে এরপর কলম্বোতে যদি আবার বাংলাদেশ ওরকম একটা অপরচুনিটি পায়, আমাদের ধারণা তাহলে কি বাংলাদেশ আবার ওরকম কিছু একটা করবে, সেটা করে কিনা বা কলম্বো আসলে কি করে। এসএসসি তো তোর খেলা কাভার করাটা একটা ফ্যাসিনেটিং অভিজ্ঞতা হবে, কারণ ওই যে হ্যাঁ, মানে পুরানো ব্যাপারগুলো আছে তো। আমাকে সবাই ভয় দেখাচ্ছে ভাই। কেন কেন? সবাই মনি ভাই নাকি 2004-এ 4টা চেয়ারের উপর বসে তারপরে নিজেকে উঁচু করে খেলা দেখতে হয়েছে, কারণ হচ্ছে যে প্রেস বক্সের ইয়া নাকি এতই বাজে। হ্যাঁ ওই যে এখনো ওগুলো ভেঙে রেখেও যেতে পারে, কাঠের এই কিন্তু সেটআপ টেটআপ তো এরকম। আচ্ছা, ওগুলা কি এমনই আছে? মাঝখানে তো মানে বেশ কিছুদিন খেলা হয়নি। না আমি আজকে জাস্ট চক্কর দিয়ে আসছি মানে না আমি লাস্ট দেখলাম 2018 সালে, জানি না এখনো কি অবস্থা। তখনও ওরা ওইসব খুব একটা চেঞ্জ করে না আর কি। যেমন তুই ইয়াতে পিসারাও বলে যদি যাস, পিসারাও বলে কিন্তু সেই মানে সেই পুরনো এগুলা ওই ঐতিহ্যটা ধরে রাখে আর কি। এই যে কাঠের গ্যালারি আছে, কাঠের প্রেস বক্স, এই ব্যাপারগুলো। ওখানে এসিও ছিল না এক সময়, আমি জানি না এখন আছে কিনা। ওই সময় প্রেস বক্সে এসিও ছিল না পিসারাও বলে। এবং এটা দেখা ওখানে বসে প্র্যাকটিস দেখানো একটা ফ্যাসিনেটিং ব্যাপার। তুই যে ওই কাঠের পুরোনো আমলের বেঞ্চের মতো এইগুলাতে বসে তুই মানে খেলা দেখছিস, পাশে ওদের ক্লাব আছে, হ্যাঁ, এবং বলের শব্দ, ব্যাটে বলের শব্দটা তোর কানে আসছে, এটা ফ্যাসিনেটিং ব্যাপার। মানে যেটা বলে আর কি, ক্রিকেট আইডিয়ালি ক্রিকেট গ্রাউন্ড যেমন আর কি, পরে হ্যাঁ, তো exactly. সেগুলো প্রেমাদাসা হয়ে যায়, মিরপুর স্টেডিয়াম হয়ে যায়। সেটাই, সেই ইট কাঠের তো জঙ্গল। ভাই তাহলে হ্যাঁ, এনজয় শ্রীলঙ্কা। হ্যাঁ, গোল কেমন এনজয় করলি? গোল এনজয় করেছি, মানে আমি ফোর্ডের ভিতর ছিলাম, মানে ইনক্রেডিবল। প্রতিদিন আমি একটা লেখাও লিখছি, মানে হাঁটা নিয়ে লেখা লিখে ফেলছি 600 শব্দ, বুঝেন না ভাই কতটা এনজয় করছি। গল ফোর্টের সন্ধ্যা, গল ফোর্টের বিকেল সন্ধ্যাটা ইনক্রেডিবল। এভরি টাইম আমি তো ক্রিকেটও আমি খেলছি বাংলাদেশ 2011 ওয়ার্ল্ড কাপের ফাইনালের অনেকটুকু কিন্তু আমি গল ফোর্টে বসে দেখছি আর কি। তখন আমি মানে ওয়ার্ল্ড কাপ শেষ করে ঘুরছিলাম, তো বড় বড় দেখাচ্ছিল খেলা আর কি গল ফোর্টে। তাহলে হ্যাঁ, শেষ করতে হবে আসলে। ওকে, তো জুবাই এনজয়, আর রনি ভাই এনজয় মিরপুর। দেখি খেলা এনজয় করতে পারি না, দেখি সেটাই দেখা যাক। না ভালো করে ইচ্ছা করি, আশা করি দেখা যাক। না সেই আশা তো আসলে সবসময় থাকে, এবং মানে তারপরেও ব্যাপারটা হচ্ছে আশাটা কতটা পূরণ হয় সেটাই আসলে প্রশ্ন। ওকে বাই বাই। ডিফারেন্ট সেঞ্চুরিয়ান দেখতে পারলে ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটা ভাব থাকলো যে ডিফারেন্ট সেঞ্চুরিয়ান। বিজয় লিটন দাস বিজয় হোয়াট আই স্টোরি, মানে সেলিব্রেশনটা ভাবতেছি আর কি। ঠিক আছে ভাই, এবং ব্যাপারটা যদি এমন হয় যে বিজয় অন দ্য ভার্জ অফ 100 এবং বাংলাদেশের ওরকম অবস্থা যে ডিক্লেয়ার করব কি করব না, বাহ ফ্যান্টাস্টিক। ঠিক আছে, থ্যাংক ইউ।